শুভ সন্ধ্যা। মননের ঐক্যে ঘুচাবো সামাজিক দূরত্ব। বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বোধন ফেসবুক এবং বোধন গ্রুপ থেকে পরিচালিত আজকে তৃতীয় পর্বের অনুষ্ঠান। আপনারা যারা বোধন আবৃত্তি পরিষদের ফেসবুক লাইভের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই জানাই সুস্বাগতম। বিশ্বব্যাপী করোনা নামক মহামারী থেকে মুক্তি পেতে আজ আমরা প্রত্যেকেই আমাদের স্বগৃহে অবস্থান করছি। বিশ্বব্যাপী এই স্বগৃহে অবস্থান করাকে লকডাউন বলা হলেও আমাদের কারোরই মনন, মেধা, চিন্তা, চেতনা, আমাদের ভাব, আমাদের সাহিত্য, আমাদের বিকাশ, আমাদের সংস্কৃতি কখনোই লকডাউন থাকতে পারে না। আর এই প্রত্যয়ই প্রত্যেকের ঘরে থেকে একসাথে যুক্ত হবার মানুষে আজ আমরা একত্রিত হয়েছি বোধন আবৃত্তি পরিষদের ফেসবুক লাইভের তৃতীয় পর্বে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন বাচিক শিল্পী, ক্ষমা করবেন, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন বাগ্মী অধ্যাপক রতন সিদ্দিকী। আমি ডালিয়া আহমেদ এবং অধ্যাপক রতন সিদ্দিকীকে আমাদের এই প্ল্যাটফর্মে স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা যারা দেখছেন সরাসরি এই অনুষ্ঠানটি, তাদের উদ্দেশ্যে বলি, ডালিয়া আহমেদ বাংলাদেশের, শুধু বাংলাদেশের বলবো না, আমি বাংলা ভাষাভাষীদের জন্য আবৃত্তির জগতে এক উজ্জ্বল নক্ষত্র। একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে 11 নম্বর সেক্টরে তার বড় ভাই কর্নেল আবু তাহের বীর উত্তমের নেতৃত্বে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই আবৃত্তি শিল্পী। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উপমহাব্যবস্থাপক ট্রেনিং পদে কর্মরত রয়েছেন। আজকে আমরা আরো আনন্দিত এই জন্যে যে আমাদের মাঝে বিশেষভাবে উপস্থিত রয়েছেন অধ্যাপক রতন সিদ্দিকী। আমি বাগ্মী শব্দটা ওনার নামের আগে ব্যবহার করতে চাই, অর্থাৎ বক্তৃতায় যিনি পটু। কিন্তু এটাও বলি, উনি শুধু বক্তৃতাতেই পটু নন, উনি এমন অনেক বিষয়েই পটু যেটি আমরা হয়তো তার কথা শুনলে বুঝতে পারবো। একাধারে তিনি নাট্যকার, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, দীর্ঘ 40 বছরের উপর উদীচীর সঙ্গে সংযুক্ত রয়েছেন। এছাড়া এবছর নাটকের সামগ্রিক কার্যক্রমের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন ডক্টর রতন সিদ্দিকী। আমি আজকে প্রথমেই এই আমাদের অনুষ্ঠান শুরু করবার পূর্বে সেই শোক এবং বিদেহী আত্মার প্রতি স্মরণ করছি, বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি যারা এই করোনা নামক মহামারীতে বিগত প্রায় 3 মাস সময়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এই মহামারী কারণে আমাদেরকে ছেড়ে গিয়েছেন। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার চিরশান্তি আমি এখানে প্রকাশ করছি। এই পর্বে প্রথমে আমি করোনাকালীন অবস্থায় আমরা কিভাবে নিজ গৃহে অবস্থান করছি বা আমরা কি ভাবছি, এই প্রসঙ্গে আমি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাইব ডালিয়া আপা এবং রতন সিদ্দিকী দুজনের কাছ থেকেই। প্রথমে রতন সিদ্দিকী, আপনাকে অনুরোধ করি আপনি যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ প্রশান্ত চক্রবর্তী। একটি বিষয় বলি যে আংশিকভাবেই গোটা পৃথিবী আজকে আক্রান্ত হয়েছে মহামারী
করোনাতে। এটি অনাকাঙ্ক্ষিত ছিল, অপ্রত্যাশিত ছিল। এই মহামারী থেকে মানব জাতিকে রক্ষা করবার জন্য মানুষই চেষ্টা করছে, বিজ্ঞান চেষ্টা করছে, এবং আজকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী গোটা পৃথিবীতে 2 লক্ষের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন 29 লক্ষের বেশি মানুষ। আমি যারা নিহত হয়েছেন মানে মৃত্যুবরণ করেছেন, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। যারা আক্রান্ত হয়েছেন আমি তাদেরকে কামনা করছি তারা সুস্থ হয়ে উঠবেন, এবং যারা আমরা আক্রান্ত হইনি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে এই আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করব, জাতিকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, পৃথিবীকে রক্ষা করব। আমি একটু বলতে চাই, এই যে কোয়ারেন্টাইন, এটি আসলে নতুন কোনো বিষয় নয়। আপনি স্প্যানিশ শব্দ ভান্ডারের দিকে তাকাবেন, ওখানে কোয়ারেন্টাইন বলে একটি শব্দ আছে, যে শব্দটির অর্থ হচ্ছে 40, এবং আপনি দেখবেন যে আসমানি কেতাব বলা হয়েছে, যে তাওরাত, জব্বুর, সেখানেও দেখবেন যে এই কোয়ারেন্টাইন বিষয়টি আছে। তার মানে এটি একটি প্রাচীনতম বিষয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন রাখার এই প্রাচীনতম পদ্ধতিটি এখন অনুসৃত হচ্ছে। আমাদের রক্ষা করবার জন্য এই একটি মাত্র অস্ত্র আপাতত আমাদের হাতে আছে। আমরা আশা করছি অচিরেই বিজ্ঞান তার অগ্রযাত্রার ভেতরে নতুন আবিষ্কার দিয়ে মানুষকে রক্ষা করবে, এবং এই লকডাউন যেটি আছে, সরকার যেভাবে বলছে, স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে বলছে, আমরা সেটি মেনে চলে নিজেদেরকে, জাতিকে, রাষ্ট্রকে এবং বিশ্বকে রক্ষা করব। বাহ, খুব চমৎকার বললেন। এবারে আমি অনুরোধ করব ডালিয়া আহমেদকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বোধনকে, আর বোধনের এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন প্রশান্ত চক্রবর্তী। আমি আবৃত্তি করতে ভীষণ ভালোবাসি। যদি এই অবস্থার সম্মুখীন আমরা না হতাম, অফিসের পর প্রায় অনুষ্ঠান থাকতো, গিয়ে অনুষ্ঠান করতাম, ভালো লাগতো। সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যেত এই একটা আবৃত্তি করে আসলে। তো ভালো লাগে আবৃত্তি করতে, আর এই যে সুযোগটা করে দিল বোধন, সেজন্য বোধনের প্রতিটি সদস্যকে, বিশেষ করে প্রশান্তকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর আজকে যে মানুষটি একটু আগে আপনারা যার এত সুন্দর সুন্দর কথাগুলো শুনলেন, রতন সিদ্দিকী আর প্রশান্ত, এদের দুইজনের সাথে আমি আছি, এতে আমার ভীষণ ভালো লাগছে। আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি যে দুইজন মননশীল মানুষের সাথে আমি রয়েছি আজকে। তো করোনাকালীন সময়ে আমরা কি করছি এটা জিজ্ঞেস করেছিল প্রশান্ত। আসলে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে আমি আসলে ঘরমুখী একজন মানুষ। আমি ঘরে থাকতেই বেশি ভালোবাসি। আমি যে এতদিন বাইরে যেতাম সেটা নিতান্তই প্রয়োজনে যেতাম, এটাই আমি বুঝতে পারলাম এই বন্দি দশায়। তো আমার ঘরে থাকতে যে খারাপ লাগছে আমি বলবো তা না। এই যে আর অনেক কিছু করছি যেগুলো আমি আগে করার সুযোগ পেতাম না। হ্যাঁ, আমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে আমাদের করোনায় যাতে আমরা আক্রান্ত না হই, যারা হইনি এখনো, তারা কি করে নিজেদেরকে মানে ওখান থেকে দূরে রাখতে পারবে করোনা থেকে, যদি আমাদের ইমিউনিটিটা আমরা বাড়াই। তো ইমিউনিটিটা বাড়ানোর জন্য আমাদের নিশ্চয়ই শরীরটাকে ভালো রাখতে হবে। সেই কারণে আমি প্রতিদিন অন্যদেরকে ব্যায়াম করতে উদ্বুদ্ধ করছি। হ্যাঁ, তারপর যেটা আমার হতোই না, একদমই হতো না, আমি খাওয়া দাওয়া পরিমিত করছি। আগে কোনো সময়ে জ্ঞান ছিল না, যখন তখন খেতাম, এখন সময় বেঁধে খাওয়া দাওয়া করি। তারপর মানে নিজের জীবনে একটা নিয়ম নিয়ম শৃঙ্খলা এসছে, এটা আমার কাছে ভালো লাগছে। তো আমি যতটুকু পারি অন্যান্যদের আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আর আমরা যখন অনেক মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আমাদের আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা প্রতিদিনই, আমি রানা প্রতিদিনই তাদের খবর নিচ্ছি কেমন আছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার কাছ থেকে একটা ভালো
খবরই আমরা পাচ্ছিলাম। সবাই এইটাই বলছিল যে না, আমাদের এখানে ওভাবে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এতদিন পর্যন্ত আমি এমনই শুনে এসেছিলাম। আজকে হঠাৎ করে একটা খবর পেলাম যে আমার একজন কলিগের হাজবেন্ড করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এটা শুনে একটু দমে গেছে, কারণ যখন চেনা পরিচিতদের মধ্যে কেউ চলে যায় তখন ব্যাপারটা অন্যরকম হয়। তো তো আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি আর কাউকে যেন আমরা না হারাই, আমরা যেন এই সংকটকালীন অবস্থা থেকে মুক্তি পাই, এই আর কি। তো এভাবে আমরা এগিয়ে না, আরো কথা হবে। আহ আবৃত্তি করতে এসেছি, কিছু কবিতাও আছে মনের মধ্যে, কোনটা করব আপনারাও যদি বলেন তাহলে আমি সেভাবে চেষ্টা করবো আর কি। ধন্যবাদ ডালিয়া আপা। এবার আমরা আপনার আবৃত্তি শুনবো এবং আবৃত্তির মাঝে মাঝে আমরা আমাদের রতন স্যারের কাছ থেকে বিভিন্ন কথা শুনবো। আমরা তাহলে শুনি প্রথমে আপনার একটা আবৃত্তি। আমি যে কোনো অনুষ্ঠানের আগে আমি গীতাঞ্জলি থেকে বা নজরুল থেকে কিছু করি, একটা প্রার্থনার মতো আর কি। তো আমি গীতাঞ্জলি থেকেই করি। এই গীতাঞ্জলির রবীন্দ্রনাথ সং অফারিং, হ্যাঁ, সং অফারিং থেকে আমি প্রথমে বাংলাটা করছি, তারপর রবীন্দ্রনাথের করা ইংরেজি অনুবাদটাও করব। এখানে বলে রাখি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তো সবাই দেখছে, নানা ভাষাভাষীর মানুষ হয়তো দেখছেন। তো তারা যাতে আমাদের এই সাহিত্যকর্ম কিছুটা হলেও বুঝতে পারেন, সেজন্যই আমি ইংরেজি অনুবাদটা যতটুকু পারা যায় আমি করতে চেষ্টা করব। শুরু করি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারি তুই বুঝিস সঙ্গপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে পড়ছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তাঁরই মতন সূচি বসনে ছাড়ি আইরে ধুলার পরে, মুক্তি করে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। এবারে অনুবাদটি করছি রবীন্দ্রনাথের করা। Leave this chanting and singing and telling of thee. Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut? Open thine eyes and see thy God is not before thee. He is there where the tiller is tilling the hard ground, and where the path maker is breaking stones. He is with them in sun and in shower, and his garment is covered with dust. Put off thy holy mantle, and even like him, come down on the dusty soil. Deliverance? Where is this deliverance to be found? Our Master himself has joyfully taken upon him the bonds of creation. He is bound with us all forever. Come out of thy meditations and leave aside thy flowers and incense. What harm is there if thy clothes become tattered and stained? Meet him and stand by him in toil and in sweat of thy brow. খুবই চমৎকার। আমাদের সঙ্গে অনেকেই এসছেন। আমি দেখতে পাচ্ছি সিলেট থেকে সুকান্ত গুপ্ত, তারপর চট্টগ্রাম থেকে তৈয়বা জহির আরশি, প্রণব চৌধুরী, তারপরে ঢাকা থেকে দেখতে পাচ্ছি ফাহমিদা হক কলি, মানে ভাবি, ডক্টর ভাবি। বেশ ভালো লাগছে, দারুণ। আমাদের পপলিয়ার প্রদীপ্ত তো আছেন। হ্যাঁ, পপলি প্রদীপ তো আমার সামনেই বসা আছে। ওরা না থাকলে তুমি আজকে এটা করতেই পারতে না। এবং বাফেলো থেকে মোর্শেদা এলাহি মিলি, ইউএসএ থেকে আর কি, সে দেখছে। রেজাউল করিম আলম, ঝলক কুমার লোভন,
আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, মানে কারোর নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার এখানে চলে আসছে। আমি সময় সময় আপনাদেরকে জানিয়ে দেব কারা আমাদের সঙ্গে হচ্ছেন। সুকান্ত গুপ্ত লিখেছেন আপা ভালো লাগছে। উৎপল কান্তি বড়ুয়া সে লিখেছে যে বোধন আবৃত্তি পরিষদের এই দুর্যোগকালীন সময়ে এমন চমৎকার এক অনুষ্ঠান আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুচন্দা ঘোষ লিখেছে শুভেচ্ছা জানাই ডালিয়া আপা এবং রতনদাকে। আমরা হয়তো সবগুলো পড়ে সারতে পারবো না, আমরা ফাঁকে ফাঁকে যখন সুযোগ পাবো পড়ে নেব। তো আপা আমরা আপনার আরেকটা আবৃত্তি শুনবার আগে আমি একটু অধ্যাপক রতন সিদ্দিকী স্যারকে বলবো যে এই পরিস্থিতিতে সংস্কৃতি কর্মীদের যে করণীয় অনেকেই করছেন, সেটা আমরাও হয়তো করার চেষ্টা করছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরো কি যুক্ত হলে পরে আমাদের কর্মকাণ্ডগুলো, আমি বলবো আমাদের কর্মকাণ্ড বাড়ানোর স্বার্থে বলছি না, আমি বলছি আমাদের কর্মকাণ্ডগুলো আরো কিভাবে অনেক বেশি কার্যকর হতে পারে। ধন্যবাদ প্রশান্ত। আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন এটা মহাদুর্যোগ, দুর্যোগ, সংকট, মহাসংকট ইত্যাদি অনেক কথা বলছেন, কিন্তু ইতিহাস আপনি তার দিকে একটু তাকাবেন, দেখবেন যে এই রকমের প্রাকৃতিক দুর্যোগগুলিতে, মহাদুর্যোগগুলিতে, মহাসংকটের কালে শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটা উত্তরণ ঘটেছে। যেমন আপনি ধরুন না, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন থিয়েটার দলের একজন প্রম্পটার। প্লেগ হলো ইংল্যান্ডে, নাট্যশিল্পীরা সকলে চলে গেলেন শহর ছেড়ে। কিছুদিন পরে যখন নাট্যদল আবার শুরু করছে, অভিনেতা নেই, নাট্যকার নেই, শেক্সপিয়ারের কাছে অনুরোধ করা হলো যে আপনি পারবেন কিনা। শেক্সপিয়ার বললেন পারবো, এবং শেক্সপিয়ার অভিনয় করলেন এবং নাটক লিখলেন। তার মানে ইংল্যান্ডে সেই মহাদুর্যোগে, প্লেগের সময় অসংখ্য মানুষ মরেছে, অনেক ক্ষতি হয়েছে, লাভ কিন্তু এইটুকু হয়েছে, একজন শেক্সপিয়ারকে আমরা পেয়েছি। কিংবা আমাদের এই অবিভক্ত বাংলার দিকে আপনি তাকিয়ে দেখুন, কি হলো, আমার মনে হচ্ছে একটু নেটওয়ার্কের ভেতরে দেখবেন যে একটি গ্রামের কথা বলছে, যে গ্রামটি জনশূন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপর যে প্রকৃতির এই নিষ্ঠুরতাকে অতিক্রম করে মানুষের অগ্রযাত্রার ভাবনাটাকে লেখক তুলে ধরেছেন। কিংবা আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দিকে দেখবেন 1920 সালে গৃহদাহ, শ্রীকান্ত, এসব কথাই ধরেন। সুকান্ত ভট্টাচার্যের লক্ষ্য করুন আপনি 43-এর মন্বন্তর যেটা হলো, যেটাকে বাংলা 50-এর মন্বন্তর বলা হচ্ছে, সেই মন্বন্তর সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, তিনি একটা পত্রিকা বের করছেন, নাম হচ্ছে আকাল, এবং সেই সময় কিন্তু তিনি তার বোধন কবিতাটি লিখছেন। ওকে, আমরা তাহলে রতন স্যারের কাছে একটু পরে আবার আসবো। ডালিয়া আপা, আপনি তাহলে যদি এবার এই সময় একটি আবৃত্তি। না, ও যে রতন বললো সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটি লিখেছিলেন। আমি এই ক্ষেত্রে ডালিয়া আপাকে বলবো, যদি বোধন কবিতাটি আপনার সংগ্রহে থাকে আপনি একটু অনুগ্রহ করে আমাদের শোনাতে পারেন, যেটি মন্বন্তরকে নিয়ে লেখা। আমি যে সুকান্তের বইটা আমার কাছে আছে, আমি একটু বের করে নিই, আমাকে জাস্ট 1 মিনিট। আমাদের সঙ্গে আছেন ফাহমিদা হক কলি, আবৃত্তি ডালিয়া আপা আবৃত্তি ভালো হয়েছে। পপলি চক্রবর্তী, যদিও আপা আগেই বলে দিয়েছেন, আবার এসছে। কাবেরী আই, শুভকামনা নিরন্তর, রমিজ বাবু চট্টগ্রাম থেকে, তারপর ঝলক কুমার লোভন, তারপর আরো দেখতে পাচ্ছি তহুরা পিঙ্কি, মৃত্তিকা চক্রবর্তী, সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য বোধন কবিতাটা আমি পড়ছি, তাহলে পড়ে শোনাবো। হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। হে মহামানব, ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঝাঁটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পান। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খান। ভাঙা ঘর, ঢাকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনে যাত্রা, চুপি চুপি কান্না বও বুকে, হে মেঘ দুহারি সঙ্গী। আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসারে সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দিবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চৌকাজ, ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব দিবি কি তার? প্রিয়াকে আমার কেঁদেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো। হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগে বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসনের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। ভারী চমৎকার। নিষ্ঠুর একতার বিরুদ্ধে সংগঠিত হোক আমাদের শক্তি। নিশ্চয়ই। এবার হ্যাঁ, অধ্যাপক রতন সিদ্দিকী স্যার, আপনি বলেন। ডালিয়াপার কবিতাটা তো শুনেছি, খুবই চমৎকার, খুবই প্রাসঙ্গিক। আমি এই ক্ষেত্রে একটু বলবো, সেটি হচ্ছে যে এই করোনা কালের এই সংকটের সময় মানুষের ভেতরে অনেক ধরনের লাভ এবং লোভের প্রবণতা তৈরি হয়। এই লাভ এবং লোভ থেকে মানুষকে মুক্ত করবার জন্যে, মানুষকে মুক্ত থাকবার জন্যে দু রকমের
সংগ্রাম আছে। একটা সংগ্রাম আছে রাজনৈতিক, রাষ্ট্রিক, দৈশিক, আরেকটি আছে একান্ত ব্যক্তিগত, নিজস্ব। এই যে নিজস্ব সংগ্রামটা, এটা হচ্ছে সংস্কৃতির সংগ্রাম। এটি আমার ব্যক্তিগত অভিমত। আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, আমরা এই জায়গাটিতে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে চাই। আমি এই ক্ষেত্রে যেহেতু আমি নিজে সংস্কৃতির সাথে আছি, ডালিয়া আপা আছেন, প্রশান্ত আপনি আছেন, সেটি হচ্ছে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এটি একটি খুব লক্ষণীয় বিষয় যে আমার উচ্চারণ এবং আচরণ এ দুটি যদি বৈপরীত্য তৈরি হয়, তাহলে সংস্কৃতি কর্মী হিসেবে আমার আত্মহত্যা। তাহলে আমরা উচ্চারণ করছি মজুতদারির বিরুদ্ধে, আমরা উচ্চারণ করছি মৌলবাদের বিরুদ্ধে, আমরা উচ্চারণ করছি বাঙালি সংস্কৃতির পক্ষে, সাম্যের পক্ষে, আমার সংস্কৃতির পক্ষে, লোক সংস্কৃতির পক্ষে, সংগ্রামের পক্ষে, দ্রোহের পক্ষে। কিন্তু এই উচ্চারণের সাথে যদি আমার আচরণের সম্পর্ক না থাকে, তাহলে তাহলে আমি তো শর্ট, আমি তো প্রবঞ্চক। ওই যে বোধন কবিতার ভেতরে যে শোষক এবং শর্টের কথা বলেছে, তাই। তাহলে এই মুহূর্তে আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, আমাদের উচ্চারণ এবং আচরণ দুটি হবে মানুষ এবং মানুষের জন্য। খুবই চমৎকার, একদম চমৎকার কথা বললে রতন। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের এই দুটো জায়গায় যেন আমরা এক থাকতে পারি, সৎ থাকি দুটো জায়গায়। হ্যাঁ, সৎ থাকি। এবার ডালিয়া আপা কি শুনবো আপনার কাছে? এবার আমি এই সময় তো অনেকেই অনেক কিছু লিখছেন। তো আগরতলার একজন কবি বিমলেন্দ্র চক্রবর্তী, আমি এর আগেও আরেকটা ফেসবুক লাইভে ওনার এই কবিতাটা পড়েছিলাম। ছোট্ট একটি কবিতা উনি পয়লা বৈশাখে লিখেছিলেন, আমার এত ভালো লেগেছিল। তো ওটা পড়ি। তারপর আমাদের সুজন বড়ুয়া, আমাদের দেশের যে কবি আছেন ছড়াকার, তার কবিতাটা পড়ি। পরপর দুটো তাহলে পড়ি। প্রথমে বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতাটা পড়ছি। ঘরের ভেতরে বন্দি থেকেও প্রাণীতে বেঁধেছি প্রাণ, একা ঘরে বসে প্রাণ ভরে শুনি রবি ঠাকুরের গান। আসবে না জানি সৃজন সুজন, হাসবে না সোনা ভোর, শুনেছি এবার বসন্ত এসেও খোলেনি জানালা দোর। নতুন বছর এলেও এবার আতঙ্কে পুরো বিশ্ব, প্রার্থনা করি হে নতুন তুমি করোনাকে করো নিঃস্ব। আমাদের সকলের এই প্রার্থনা হোক। এবারে আমি সুজন বড়ুয়ার কবিতাটি পড়ছি। উনি আশা করছেন কালবৈশাখী, কালবৈশাখীর শব্দ প্রায় হচ্ছে আমাদের কিছু কিছু। তো কালবৈশাখী এসে যেন করোনাকে দূরে সরিয়ে দেয়। তো কবিতাটির নাম কালবৈশাখীর কবলে করোনা। করোনার সাথে সেদিন হঠাৎ কালবৈশাখীর দেখা। করোনা বলল, এমন বেয়ারা কে তুমি হে দুরাচার, বিশ্ব এখন আমার দখলে, রাজত্ব করি একা। কে তুমি আমাকে জ্বালাতে এসেছো, কেমন তোমার বার? কাল বৈশাখী লাল চোখ মেলে তাকায় কি কসমট, তার দৃষ্টির রেখা ছুটে যায় মেখে মেখে। রাগে কেঁপে ওঠে পলটাই জীব, কি যে বলে উদ্ধত। রাগের ঘোড়াটা ছোটায় এবার প্রবল হাওয়ার বেগে। তারপর বলে, করোনা এমন বড়াই করোনা কুতুম, ধরণীর বুকে ছড়াচ্ছ রোদ কালো ব্যাধি বিষ জরা। তোমার ছোঁয়ায় আজকে অসুচি এই চরাচর ঘুমে, তোমার কারণে মুমূর্ষু আজ মানুষ বসুন্ধরা। করোনা বলল, আমি ভাইরাস, পৃথিবী করব গ্রাস। কাল বৈশাখী বলল এবার, ওরে অসুচি দানব, পৃথিবীকে আমি করব মুক্ত, থামাবো তোমার ত্রাস। আমার হাতেই তোমার মৃত্যু পরোয়ানা জানো, তোমাকে সরিয়ে পৃথিবীকে সুচিস্নিগ্ধ করব আমি। বলেই বসে কি বলল এবার ভয়াল রুদ্ররূপ, পাগলা হাওয়ার তোড়ে তোলপার, নেই আর থামাথামি। করোনা বলল, মাফ করো বাপু, ঘাট মেনে হইচু। কালবৈশাখীর দাপটে ভাবে করোনা মানল হার, পৃথিবী আবার মুমূর্ষু জরাজীর্ণ মুক্ত হলো। আবারও প্রমাণ হলো সেই কথা, কেটে না দখলদার। ভালো না মন্দ কার জয় হবে বলো তোমরাই বলো। বাহ, খুবই সুন্দর। আমাদেরই একজন নন্দিত ছড়াকার সুজন বড়ুয়া, খুবই চমৎকার। আমরা
এরপর কি শুনবো ডালি আবার কাছে? এরপরে আমি আবার ইয়েতে যেতে চাই, আবার আমি রবীন্দ্রনাথে যাই। হুম হুম। হ্যাঁ, রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটি আমি আগে অনেক করতাম, সবাই পড়তেও আচ্ছা, বলতো, কিন্তু অনেক অনেক বছর করা হচ্ছে না এটা। তো মনে হলো একটু করি আজকে। হ্যাঁ, তো নিশ্চয়ই। এটা তো, হুম, এটা আবার সং অফারিং থেকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। প্রিয় আমি, কবি। হ্যাঁ, অনেকের প্রিয় কবিতা এটা। আমি এটার রবীন্দ্রনাথের করা ট্রান্সলেশনটাও পড়বো, যাতে আমাদের বেশ। অন্য ভাষাভাষী যারা আছেন একটু বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র প্রভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, কি কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারই দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ধারে ধারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কি সেরে লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়িয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলি কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষামাটি একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, খুবই চমৎকার। অনুবাদটা পড়ছি। হ্যাঁ, I হ্যাঁ। had gone a begging from door to door in a village park, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream, and I wondered who was this king of all kings. My hopes rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile, and I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say, what hast thou to give to me? Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg! Confused, I stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find the least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. বাহ, ঠিক আছে, ঠিক আছে। আমার শেষ হয়েছে। বাহ, খুবই খুবই চমৎকার। আমি এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। শিলিগুড়ি থেকে অমিতাভ কাঞ্জিলাল, ও অমিতাভ, অনেকক্ষণ অনেক ধরে দেখছেন। শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা কাঞ্জিলাল। অমিতাভ কাঞ্জিলাল, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবার জন্য। এছাড়া রয়েছেন আগরতলা থেকে দেবব্রত দেবরায়। উনি লিখেছেন উচ্চারণ ও আচরণ, অসাধারণ একটি বার্তা দিলেন দাদা। এটা আমাদের সকলের জন্যই প্রযোজ্য।
বোধনের সকল বন্ধুদের জানাই আমাদের হৃদয়ের উৎসারিত শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এছাড়াও রয়েছেন এম এ আলম সবুজ, কাব্যশ্রম থেকে, কাব্যশ্রম আবৃত্তি সংসদ ঢাকা থেকে। তারপর রয়েছেন দারুল আহমেদ, কবিতার প্রতিটি শব্দের মতো আমরাও আশাবাদী, প্রতি মুহূর্তেই চাই সুদিন আসুক। নিশ্চয়ই আমরা সবাই চাই সুদিন আসুক এবং সুদিন আসবেই, আমরা সেই আশায়, অবশ্যই আমরা সেই আশা করতে পারি। এবার আমি ডক্টর রতন সিদ্দিকীকে বলবো আমাদের এই কথামালায় আসবার জন্য। আচ্ছা, আমার মনে হচ্ছে নেটের একটু সমস্যা হচ্ছে। ডালিয়া আপার কাছে সুন্দর সুন্দর কথা বলছে আর ওরই নেটের সমস্যা হচ্ছে, এটা ঠিক না। মানে ওর কথাগুলো এত প্রতিটা উচ্চারণ ওর এত সুন্দর, এত অর্থবহ কথাগুলো। আমি প্রার্থনা করি ওর এটা তাড়াতাড়ি ঠিক হোক। আচ্ছা, আমি তাহলে কিছু করবো এই ফাঁকে? তাহলে আমি আবার সং অফারিংসে যাচ্ছি। আমি এটা খেয়া কাব্য গ্রন্থে, তবে পরবর্তীতে এটা সং অফারিংসে অন্তর্ভুক্ত হয়েছিল। হারাধন। বিধি যেদিন ক্ষান্ত দিলেন সৃষ্টি করার কাজে, সকল তারা উঠল ফুটে নীল আকাশের মাঝে। নবীন সৃষ্টি সামনে রেখে সুর সভার তলে, ছায়া পথে দেবতা সবাই বসেন দলে দলে। রাহেন তারা, কি আনন্দ, এ কি পূর্ণ ছবি, এ কি মন্ত্র, এ কি ছন্দ, গ্রহ চন্দ্র রবি। হেনকালে সবাই কে গো হঠাৎ বলি উঠে, জ্যোতির্মালায় একটি তারা কোথায় গেছে টুটে। ছেড়ে গেল বীণার তন্ত্রী, থেমে গেল গান, হারা তারা কোথায় গেল পড়িল সন্ধান। সবাই বলে সেই তারাতেই স্বর্গ হতো আলো, সেই তারাটাই সবার বড়, সবার চেয়ে ভালো। সেদিন হতে জগৎ আছে সেই তারাটির খোঁজে, তৃপ্তি নাহি দিনে রাত্রে চক্ষু নাহি বোঝে। সবাই বলে সকল চেয়ে তারই পাওয়া যায়, সবাই বলে সে গিয়েছে ভুবন কানাটায়। শুধু গভীর রাত্রিবেলায় স্তব্ধ তারার দলে, মিথ্যা খোঁজা সবাই আছে নীরব হেসে বলে। এবারে রবীন্দ্রনাথের করা অনুবাদটি পড়ছি। When the creation was new and all the stars shone in their first splendor, the gods held their assembly in the sky and sang, "Oh, the picture of perfection, the joy unalloyed." But one cried of a sudden, "It seems that somewhere there is a break in the chain of life, and one of the stars has been lost." The golden string of their harp snapped, their song stopped, and they cried in dismay. Yes, that lost star was the best. She was the glory of all heaven. From that day, the search is unceasing for her, and the cry goes on from one to the other, that in her the world has lost its one joy. Only in the deepest silence of night the stars smile and whisper among themselves, "Vain is this seeking, unbroken perfection is all over." বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা আপা, হ্যাঁ, এবারে আমরা রতনের কাছে যেতে পারি না? উনি বোধহয় এসছেন। এই যে প্রশান্ত এসেছি। আমরা এইমাত্র আপার কবিতাটি শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া থেকে। আমরা একটু পরে আরো কয়েকটি কবিতায় যাব এবং আপনার কথামালায় যাব। তার আগে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। রুমি হক আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকেই। রুমি ভাই। তারপর সুতপা গুনগুন, ভালোবাসা আপা, ডালিয়া আপা, আপনাকে ভালোবাসা একদম প্রাণ ভরে নিলাম তোমার ভালোবাসা। এই নূর আপা, এবার তো কি রকম
হ্যাঁ ফিরে পেয়েছেন। হ্যাঁ তাহলে এবার হ্যাঁ আসেন হ্যাঁ, আপনি। তাহলে রতনের কথাই হ্যাঁ রতন বলো। আহ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আমি এই মাঝখানে আমার যন্ত্রটা যন্ত্রণা দিচ্ছে একটু, এবং প্রযুক্তির কাছে আমার এক ধরনের মানে নিঃশর্ত আত্মসমর্পণ আছে, যার কারণে আমি এটাতে প্রাজ্ঞ হয়ে উঠিনি, দক্ষ হয়ে উঠিনি। একটা বিষয় বলি যে ডালিয়াপা যে কবিতাটি পড়লেন, আমার খুব মনে পড়ছে যে আমরা যারা সংস্কৃতি কর্মী, তাদের দায়িত্ব কর্তব্যের কথাটি তো বহু প্রাচীন কাল থেকেই আছে। আহ, আপনি লক্ষ্য করবেন, এই যে আবৃত্তি করছে যারা বাচিক শিল্পী আছেন, অনেকে মনে করে যে এই বাচিক শিল্পটি হচ্ছে খুব আধুনিক কলে। আসলে তো তা না। এই বাচিক শিল্প এটি কিন্তু একেবারে মৌর্য শাসন আমলেই ছিল। এই সময় 64 কলা বলে যে কলাটি ছিল, তার একটি কলা ছিল এই বাচিক শিল্পের বিষয়টি, যেটিকে বলা হতো আমাদের মানসিক। এরপরে আমরা কিন্তু দেখেছি যে বারবার মধ্যযুগে কথকতার ভেতর দিয়ে আমাদের এই বাচিক শিল্পের একটু বিকাশ হয়েছে, এবং আজ অবধি একেবারে রবীন্দ্রনাথ থেকে শুরু করে, কিংবা 1872 সালে যখন ন্যাশনাল থিয়েটার হচ্ছে, সেখানে যে স্বর সাধনা হচ্ছে, সেখানেও কিন্তু এগুলি আমরা পেয়েছি। তার মানে আমাদের এই বাচিক শিল্প এবং এই শিল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে সকল শিল্প আছে, সেই সকল শিল্প, যাকে আমরা সংস্কৃতির একটি অংশ বলছি, এবং বলছি অবস্তুগত সংস্কৃতি, এটি নিয়ে কিন্তু যুগে যুগে কালে কালে শিল্পীরা রাজপথে নেমেছে, পথে নেমেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা রবীন্দ্রনাথের কবিতা শুনলাম, সেখান থেকে এইটুকু আমাদের উপলব্ধি হয়েছে। আমরা জেনেছি যে রবীন্দ্রনাথ নিজেও কিন্তু পথে নেমেছিলেন। আপনারা জানেন যে একবার বাঁকুড়াতে ভীষণ দুর্ভিক্ষ হলো, রবীন্দ্রনাথ তখন সিদ্ধান্ত নিলেন যে তার নাটক বৈরাগ্য সাধন তিনি মঞ্চস্থ করবেন, এবং সেই মঞ্চস্থ করবার পরে দর্শনীর বিনিময়ে নাটক দেখবে সকলে, এবং যে অর্থটি তিনি সংগ্রহ করবেন সেটি বাঁকুড়ার মানুষকে দেবেন। কিংবা আমরা নজরুলের ক্ষেত্রে দেখেছি, নজরুল তো গলায় হারমোনিয়াম বেঁধে পথে নেমেছেন। সুকান্ত তো মন্বন্তরের সময় আকাল পত্রিকা নিয়ে পথে নেমেছেন। তার মানে আমাদের আহ, হাজার বছরের যে শিল্পী সত্তা আছে, সেই শিল্পী সত্তার একটি বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা শিল্পী যারা আছে, তারা সকলেই মানুষের দুর্যোগে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটির একটি আহ্বান আমি রাখতে চাই আজকে এই সুযোগে। আমরা কবিতা শুনছি, ডালি আপার চমৎকার কবিতা পড়ছেন তিনি, কিন্তু আমরা এই আহ্বানটি রাখতে চাই, এই মহাদুর্যোগে কেবল সরকার নয়, কেবল রাষ্ট্রযন্ত্র নয়, আমরা যারা সংস্কৃতিবান মানুষ আছি, আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, আমরা যারা সংস্কৃত জন আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের কর্তব্য আছে, যেটি হাজার বছর ধরে বাঙালি সংস্কৃতি কর্মীরা যে কাজটি করেছেন। আমি আবার একটু ডালিয়াপার কবিতা শুনতে চাই। অসাধারণ, অসাধারণ বলেছেন। হ্যাঁ অসাধারণ বলেছেন। আমি আর এই আমার আমার সাথে যিনি আমার নিত্যদিনের যে সাথীটি রয়েছে, আমার সাথে যে থাকে রানা ঠাকুর, আমি একটু তাকে ডেকে নিতে কি পারি আমার পাশে? হ্যাঁ নিশ্চয়ই। আমি আমার সেই পাশে। হ্যাঁ তারপর আমি একটু রানা একটু আসবে একটু। আমরা আমরা রানা দা মানে রানা ঠাকুর, যিনি ডালিয়া আপার জীবন সঙ্গী। আমি অথবা রতন স্যার হলে বলতাম জীবন সঙ্গিনী, কিন্তু ডালিয়া আপার জন্য বলতে হচ্ছে আমি ডালিয়ার কানে ইয়ারফোনটা লাগানো আছে, আমি হয়তো সবার কথা শুনতে পাবো না। আমি এটা রানার কানে দিয়ে দিব নাকি? আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ তো অসুবিধা নেই। রানার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই সুন্দর এভাবে দেখা, এটা আমার বিশেষ পাওনা আজকে। তো আর এখানে দেখলাম ডক্টর রতন সিদ্দিকী আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি তাকে একজন জ্ঞান তীর্থ হিসাবে রূপেই আমি দেখি।
আর ডালিয়ার সাথে থাকি বলে অর্ধেক শিল্পী হয়ে উঠেছি, বাকিটা হবে কিনা জানি না, তবে চেষ্টা আছে। তো আমরা আমরা দুজন মিলে একটা করি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা তো আমার জন্য একটা প্রার্থনার বই, তো সেখান থেকে করছি, চেষ্টা করছি। নজরুলের একসাথে দুটো দুটো ছোট ছোট তো কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চির জনমের পরিচিত তুমি চেনা সবে। তোমারে জানিলে নহে কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পর করিলে ভাই। Thou hast made me known to friends whom I knew not. Thou hast given me seats in homes not my own. Thou hast brought the distant near and made a brother of the stranger. I am uneasy at heart when I have to leave my accustomed shelter. I forget that there abides the old in the new, and that there also thou abidest. Through birth and death, in this world or in others, wherever thou leadest me, it is thou, the same, the one companion of my endless life, who ever linkest my heart with bonds of joy to the unfamiliar. When one knows thee, then alien there is none, when no door is shut. Oh, grant me my prayer, that I may never lose the bliss of the touch of the one in the play of the many. বাহ, এবারে নজরুল থেকে আমরা নজরুলের স্বদেশী গানটা, এটা রানা একটা ইংরেজি অনুবাদ করেছে, আমি রানাকে ইংরেজি অনুবাদটা পড়তে বলবো, আর আমি মূল কবিতাটি পড়ছি। আমার কথা কি শোনা যাচ্ছে প্রশান্ত? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। নমো 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 বাংলাদেশে মম, চির মনোরম চির মধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজি নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিসে মেঘ বাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিপি। গ্রীষ্মে নাচে বামা কালে বসেখি ঝড়ে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধু। হরিত অঞ্চল হেমন্তে দুলাই, হেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারে খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূ। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। Bow, bow and bow, I bow my heart, oh my Bangladesh. Beauty so bountiful, forever so charming, unending on your chest, myriads of rivers meander, rivulets at your feet, adorned like anklets, tinkles up a jingle. Mountain monarch stands tall at your head, majestic Himalayas of vigilant guard. Clouds empty blessings aplenty, cascading showers rinse you pure.
A loving daughter, affectionate than the rising sun, tresses of curly clouds smear luster in the skies. Frogs do numbers when summer calls, in the stormy nights of Boishak, breaks down in tears on a sudden advent of monsoon, giggling as she wanders at dawns in the fall. Under the Shipali branches, musing a future ballad, a profound mystic song fluttering your green scarf, making waves in August wind, dances in the fields, her feet moist in dewdrops, winter noon a lazy time, playtime of falling leaves, adorned in autumn blossoms, on it alight a flower bride. Water-laden soil of my motherland, lavish in flowers and fruits aplenty. Subtle and sweet is life's elixir. None to match in the universe, frolic on the chest of my motherland, in gale of laughter, in play of fortunes, asleep in your embrace, dreams come true. Namo namo namo, Bangladesh momo. চিরমূলরম চিরমধুর। বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি লাইভে। গুণীজনদেরকে অনেক শুভেচ্ছা। সিন সাগর, তারপরে ফাহমিদা হক কলি এইভাবে জানিয়েছেন রানা ভাইকে শুভেচ্ছা। এটা আমাদের একটা বাড়তি পাওনা রানা ভাইকে এই প্ল্যাটফর্মে। পপলি লিখেছে নম নম, তার খুব পছন্দের কবিতাটি। পপলি মানে আমার স্ত্রী, আমার ব্যাক হ্যান্ডে যিনি কাজ করছেন। এম এ আলম সবুজ লিখেছে রানাদা বহুদিন পর দেখছি আপনাকে, শুভেচ্ছা আপনাকে। তারপরে চট্টগ্রাম থেকে রমেশ বাবু লিখেছে অনুষ্ঠান শুরুর আগে ডালিয়া আপা বলেছিল রানা ভাই নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বলে। এই রহস্য আজ রানা ভাইয়ের মুখে শুনে। রানা ভাই মুখে। আচ্ছা, আমি তো শুনতে পাইনি, যাই হোক পরে আমি হয়তো ভিডিওটা দেখে নেব। তবে এবার আমি তাহলে এখন বিদায় নেই, ডালিয়ার একটু কবিতা শুনি। আমি যদি অন্য আরেকটা ডিভাইসে গিয়ে দেখতে পারি তাহলে আমার একটু ভালো লাগবে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন কথা শুনি, একটু রতনের কথা শুনি। হ্যাঁ, রতনের কথা আমরা জি একটু বলে নেই। সেটা হচ্ছে মাঝখানে আমি আপনাদেরকে হারিয়ে ফেলেছিলাম। সেটি হচ্ছে যে যেহেতু আমি শুরু আরেকবার আগেই বলেছি যে যন্ত্রের ওপরে আমার অধিকারটুকু আমি প্রতিষ্ঠা করতে পারিনি এখন পর্যন্ত, আর যন্ত্র আমাকে যন্ত্রণা দিচ্ছে। তবে এই মহামারী কালে আমার একটা উপলব্ধির কথা বলি। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা বলছি যে প্রকৃতির ওপরে মানুষের যে কর্তৃত্ব বলেন, অধিকার বলেন, কিংবা দখলদারিত্ব বলেন, সেখান থেকেই জন্ম হয়েছে সংস্কৃতি, এই রকমের একটি মতামত আছে। এই করোনা যে প্রাকৃতিক দুর্যোগ, এই করোনা থেকে আমাদের মুক্তির জন্য এই প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের বিজ্ঞানকে সহযোগে যে কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, সেজন্য অপেক্ষা করছি। একজন সারা গিলবার্ড যিনি কাজটি করছেন, আমার কাছে অত্যন্ত মানে ভালো মনে হচ্ছে। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে, আপনাদের সকলের মনে আছে যে গত শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে যে স্প্যানিশ ফ্লুটা হয়েছিল, যাতে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সময় ফ্লুটাকে এই প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষ তার বিজ্ঞানকে নিয়ে কর্তৃত্ব স্থাপন করেছে, প্রকৃতির উপরে অধিকার প্রতিষ্ঠা করেছে, সেখান থেকে মানুষ বিজয়ী হয়েছে। এই করোনার ক্ষেত্রে আমরা সেইটুকু অর্জন করতে পারবো। আমাদের সংস্কৃতির, বস্তুগত সংস্কৃতির কোনো পরিবর্তন হবে কিনা আমি জানি না। করোনা উত্তরকালে আমরা যারা যারা বেঁচে থাকবো বা বেঁচে থাকবো না সেটি ভিন্ন বিষয়, কিন্তু যারা বেঁচে থাকবেন, করোনা উত্তরকালে প্রকৃতির ওপরে মানুষের বিজ্ঞান সহযোগে যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেই কর্তৃত্ব প্রতিষ্ঠার ফলে আমাদের অবস্তুগত সংস্কৃতিতে
একটি আমূল পরিবর্তন হবে। সেই আমূল পরিবর্তনটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস, সেই আশাবাদ রাখছি। আবার ডালিয়াপার কবিতা। আমি কি দীপিকা থেকে করব, ভুল স্বর্গটা করব? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তবে তার আগে আপা আমি হ্যাঁ। একটু রতন স্যারের সঙ্গে একটু যোগ করতে চাই। উনি যথার্থ বলেছেন যে এভরি ক্রাইসিস ব্রিংস দ্য নিউ অপরচুনিটি। এই করোনা যখন থাকবে না তখন আমরা এক নতুন সুযোগের সামনে চলে আসব। সেটা হয়তো আমরা এখন চিন্তা করতে পারছি না, যেভাবে আমরা চিন্তা করতে পারিনি এই করোনা মহামারীর বিস্তার বা বিস্তৃতি। আমরা সেই আশাতেই থাকলাম। ডালিয়া আপা, আপনার কাছে চলে যাই আপনার কবিতায়। হ্যাঁ, আমিও রতনের কথায় সুর মিলিয়ে বলতে চাই, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। শুরু করছি রবীন্দ্রনাথের দীপিকা থেকে ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোর মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক, কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা কিছু ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করতেও পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে থাকে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে তেজলোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে, হাঁপ ছাড়বার সময় কোথা? মেয়েরা বলছে, চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে, আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গী। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে, তাকে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোঁতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গর্তের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে রয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বলল, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারল না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বলল, তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাছে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘড়া নিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উচ্চতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঁচের একটি ঘড়া দাও, তাতে আমি চিত্র করব। হার মানতে হলো, ঘড়া দিল। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাখ, কত রেখার ঘিরে। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলো, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে ফেরিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রি থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দিক গেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে
এই সে প্রথম এমন কিছু দেখেছে যার কোনো মানে নেই। তারপর দিন যখন সে উচ্চতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে। যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে সূর্য স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটি কাণ্ড যার কোনো মানে নেই। চমৎকার। তো অনেক কাণ্ডই থাকে যার আসলে কোনো মানে নেই। আমাদের সঙ্গে যুক্ত আছে নিউ ইয়র্ক থেকে পুলক চৌধুরী, তারপর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, তারপর আরো রয়েছে নাট্যকার আমাদের বোধনা আবৃত্তি পরিষদের কুমার প্রীতিশ বল। আপনাদের দুজনকে জানিয়েছেন। প্রীতিশ, ভালো লাগছে। সে তার রুদ্র ঈশিতা দুর্যোগের প্রাককালে এই গুণীজনদের সান্নিধ্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। এবার রতন স্যারের প্রতি। আচ্ছা, আমি যেহেতু আজকে কেবলই আবৃত্তি নিয়ে কথা হচ্ছে, আবৃত্তি শুনছি আমরা, আমি এই ক্ষেত্রে একটু বলি যে আমাদের আবৃত্তি কলা এই শিল্প মাধ্যমটির ইতিহাস তো প্রায় 3500 বছরের ইতিহাস। আর্য যুগের কথা শুরুতেই বলেছি যে বৈদিক আর্য যুগে আমাদের মানে বাচিক শিল্পের একটি অস্তিত্ব আমরা পেয়েছি 64 কলার একটি কলা হিসেবে। আজকের ডালিয়া আহমেদ পর্যন্ত আমি একটু স্মরণ করতে চাই। যেমন ধরেন 1831 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের চাকুরিচ্যুত অধ্যাপক ডি রোজিও মৃত্যুশয্যায়। তখন আপনারা জানেন যে প্রচুর কলেরা হচ্ছিল এবং কলেরাকে তখন ওলা ওটা রোগ বলতো। সেই প্রবল কলেরার মধ্যে যখন ডি রোজিও নিজেও মৃত্যুবরণ করেছেন ওই কলেরায়, তার কিছুদিন আগে ডি রোজিও তার শিষ্যদের সামনে, তার স্টুডেন্টদের সামনে, বিশেষ করে রসিক কৃষ্ণ মল্লিক, মতিলাল শীল, এই রকমের যারা ছিলেন তাদের সকলের সামনে আমাদের ডি রোজিও কবিতা আবৃত্তি করছেন। এটাই জনশ্রুতি যে তার শিষ্যরা বলছে যে আপনি এই রকমের মহামারীর মতো যে কলেরা দেখা দিয়েছে কলকাতায়, এই মহামারীর ভেতরে আপনি কবিতা পড়ছেন কি করে? ডি রোজিও বলছেন যে আমি এই মহামারীর ভেতরে, এই কলেরার ভেতরে আমি কবিতা পড়ে একটু শান্তি পেতে চাই আর তোমাদেরকে একটু প্রশান্তি দিতে চাই। আমার কাছে এই করোনার কালে মনে হচ্ছে ডালিয়া আপা আমার একজন প্রিয় আবৃত্তি শিল্পী, আমার অনেক শ্রদ্ধার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন কৃতি ছাত্রী। তার চেয়েও অনেক বড় একটি পরিচয় তার আমার কাছে, তিনি শহীদ কর্নেল তাহেরের ছোট বোন।
আমার খুব মনে আছে, সেটি হচ্ছে কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেয়া হলো, কর্নেল তাহের তার আগে একটি চিঠি লিখেছিলেন তার স্ত্রীর কাছে, প্রিয় লুৎফা বলে। সেই চিঠিটি সেই সময়ে জিয়াউর রহমানের কঠিন সামরিক শাসনের ভেতরে আমরা ওই চিঠিটি স্টাইল করে মানুষের মধ্যে বিলি করেছিলাম। আমার ওই চিঠির একটি লাইন আজকে ডালিয়াপাকে দেখে মনে পড়ছে। কর্নেল তাহের লিখেছেন, শহীদ কর্নেল তাহের লিখছেন যে বিচারক বেত্রাহত কুকুরের মতো চলে গেল। আমি আজকে ডালিয়াপাকে দেখে আমার সেই সব স্মৃতি মনে পড়ছে। আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা ডালিয়াপাকে, শহীদ কর্নেল তাহেরের ছোট বোনকে। আর আবৃত্তি শুনতে শুনতে আমিও ডি রোজিওর মতো 1831 খ্রিস্টাব্দে তিনি যেমন বলেছিলেন, কবিতা পড়ছি শান্তির জন্যে আর কবিতা শোনাচ্ছি প্রশান্তির জন্যে। আমি প্রশান্তি অনুভব করছি ডালিয়াপা, আপনি আমাকে আবার আপনার শান্তিতে ফিরে যান। তোমার তোমার কথাগুলো এত এত সুন্দর, মানে মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। আসলে প্রশান্ত, আমাদের প্রশান্ত তো এই কারণে, তুমি যে এই কথাগুলো বলবে যে শান্তির জন্য কবি, এই কারণেই অনুষ্ঠানগুলোর আয়োজন করছে। তো আশা করি আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে কিছুটা হলেও প্রশান্তি দিতে পারছি। তো আমি কি এখন কতটুকু সময় আছে আসলে আমরা চালাতে পারবো? আরো 15-20 মিনিট চালিয়ে যেতে পারবো। পারবো না? তাহলে আমি কি আগমনী কবিতাটা পড়বো, নজরুলের আগমনী, যেটি উনি লিখেছিলেন, রতন আরো ভালো বলতে পারবে, যে ব্রিটিশ ভারতে আর কি ব্রিটিশদের দৌরাত্ম্য যখন চরমে উঠেছে, তখন উনি দেশ মাতাকে আহ্বান জানাচ্ছেন। আগমনী কবিতাটা তো সেটি মানে দুষ্টের দমন শিষ্টের পালন। হ্যাঁ, তো দুষ্টের দমনের কথা ভেবে তো দেশ মাতাকে তিনি আহ্বান জানাচ্ছেন। ওটা করব একটু একটু লম্বা, 5-6 মিনিট কবিতাটা। আচ্ছা করি। আর আমি বলে রাখি, এই ফাঁকে একটু বলে রাখি, এটা হচ্ছে আপনি যেমন রানা ভাইকে পেয়েছিলেন কাছে কয়েক মিনিটের জন্য, তা আমিও কয়েক মিনিটের জন্য আপনার কবিতার পরে আমি কলিকে কাছে ডাকবো। আমার মনে হয় না এখনই ডাকো না কলিকে, পপলিকেও ডাকো। আমার আছে তো, ওরা পপলি কি সুন্দর গান করে, কলি কি সুন্দর আবৃত্তি করে। হ্যাঁ, আচ্ছা আপনি শুরু করেন, আমি ডাকছি, আপনি শুরু করেন। আমি যদি ভুলে যাই, রানা আমাকে একটু হেল্প করো আগমনী কবিতাটা। হ্যাঁ, আমি স্মৃতি থেকে বলতে চেষ্টা করছি ওই সবুজ বইটাটা। হ্যাঁ, সে কি রণবাজা বাজি ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি তমকি তমকি থমকি থমকি ত্রাম ত্রেমি ত্রেমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোকে ফোটে বন্ধি ফেলিকি চমকি চমকি, ঢাল তলোয়ারি খন খন, একই রণবাজা বাজি ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হই ভৈরব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিকে গায়ে সৈনিকে ধায় কালে কালে ওই কালে কালে, ধরা কাঁপে তাকে যাকে মহাকালে কাঁপে থর থর, রণে কর কর কাড়া খাড়া ঘাট, শির পিছে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গর গর বলে ভেরি তরি, হর 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 করে চিৎকার ছোট্ট সুরা সুরি সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা জাপুটি তাপুটি সাপুটি হু 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 শন শন, ছোটে সুরা সুরি সেনা হন হন, তাতা থই থই তাতা থই থই খল খল খল, নাচে রণ রঙ্গিনী সঙ্গিনী সাথে, ধক ধক জলে জল জল, বুকে মুখে চোখে রোষ উতাসন, রোষ কথা শোন, ওই ডম্বরু ঢোলে দিলি দিলি বলে, তোম্বরোৎস অম্বরে দোলে, জম্বরুণ কি কল কল্লোলে চলে উতরোলে, ধ্বংসে মাতিয়া তাকিয়া তাকিয়া নাচিয়া রঙ্গে, চরণ ভঙ্গে সৃষ্টি সে করে টলমল, ও কি বিজয় ধ্বনি সিন্ধু গরজে কল 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 কল, উঠে কোলাহলে কুটে হলাহলে ছোটের বন্ধনে পুত রক্ত উঠতি, ফেনা বিষ খরে গল গল, টলে নির্বিকার সে বিধাত্রী গো সিংহ আসন টলমল, কার আকাশ জোড়াও আনত নয়ানে করুণা অশ্রু ছল ছল, বাজে মৃত সুরা সুরে পাঁচরে ছাছরে ঝম ঝম,
নাচে ধুজ্জটি সাথে প্রথম বম বম বম, লাল লালে লাল ওরে ঈশানে নিশানে যুদ্ধের, ওঠে ওঙ্কারে রণডঙ্কারে নাদে ওম ওম মহাশঙ্খ বিষানে রুদ্রে, ছোটে রক্ত ফোয়ারা বন্দির বানরে, কোটি বীর প্রাণ ক্ষণে নির্বাণ, তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম, ভয় রক্ত পাগলে পিশাচের শির দাঁড়া করে চঞ্চল, যত ডাকিনি যোগিনী বিস্ময়া হতা, নিশিথিনি ভয়ে থম থম, বাজে মৃত্যু সুরাসুরি পাঁজরে ঝাঝরে ঝমঝম, ওই অসুরি পশুরি মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য, স্বর্গ মস্ত পাতালে মাতালে রক্ত সুরায় ত্রস্ত বিধাতা, মস্ত পাগলে পিনাক পানি ত্রিশূলে প্রলয় হস্ত ঘুরায়, ক্ষিপ্ত সবাই রক্ত সুরায়, চিতার উপরে চিতা সারি সারি, চারিপাশে তারি ডাকে কুকুর গ্রেফেনে সেগাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল, আজ রণরঙ্গিনী জগৎ মাতারে দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশু, নাই দানব নাই অসুর, চাই নিসুর চাই মানব, বরা ভয় বাণী ওই রে কার শুনি, নহে হই রই এবার, ওঠ রে ওঠ ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্ত রণ, খোল তোরণ চল বরণ করব মায়, ডরব কায় ধরব পায় কার শিয়ার, বিশ্ব মাই পার্শ্বে যার, ওই আকাশে ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কি বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আসিনে হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই, সরসিজ নিভু শুক্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই, এসেছে মহেশ এসেছে গণেশ, বাস রে বাস জোর ছাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ এ যে চেনা চেনা অতি, বাস রে বাস জোর ছাস, হিমালয় জাগো ওঠো আজি, তব হিমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল বোক শান্তি, আজি শান্তি নিলয় আলয় হোক, ঘরে ঘরে আজ দীপ চলুক, মার আবাহন দীপ চলুক, দীপ চলুক দীপ চলুক, দীপ চলুক দীপ চলুক, আজ কাঁপুক মানবে কল কন্দলে, কিশলয় সমনে খেলিব, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাহ, অসাধারণ, বাহ, প্রচন্ড, আমি বলবো যে শ্রমসাধ্য আবৃত্তি, অসম্ভব রকমের দম এবং বাক্য ব্যবহারের উপরে ক্ষমতা না থাকলে এক নিঃশ্বাসে এই কবিতাটি আবৃত্তি করা খুবই কঠিন একটি বিষয়, এবং বিশেষ করে শাশ্বত নহে দানব শক্তি, হ্যাঁ, দানব শক্তি কখনোই শাশ্বত নয়, কাজে আমরা বিশ্বাস করি করুণা শক্তি কখনোই আজীবন থাকবে না, শাশ্বত হবে না। আমি একটু এই সুযোগে বলে নিচ্ছি আরো যে কয়েকজন আমাদের সঙ্গে রয়েছেন। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শিলা দাস, তারপর শিপ্রা দাস, চারমিন মুস্তারির নাজু রয়েছেন চট্টগ্রাম থেকে, এছাড়া চট্টগ্রাম থেকে রয়েছেন সঙ্গীতা রায়, সুজিত রায়, বোধন আবৃত্তি পরিষদের থেকে রয়েছেন মাইনুল আজম চৌধুরী, রাজিউর রহমান বিতান, হুরা পিঙ্কি, আরো অনেকেই, এবং সবাই লিখছেন, সবাই খুব উপভোগ করছেন, খুবই উপভোগ করছেন সবাই, কথা এবং আবৃত্তি দুটোই। এবার আমি রতন স্যারের কাছে যাই। নজরুলের কবিতা অসাধারণ, এই আবৃত্তিটি অসাধারণ। আমার কাছে এই আবৃত্তিটির একটি আবেদন আছে অন্যরকম, এর একটি ব্যাখ্যা দিয়েই আমি একটু বলি। শেষ পংক্তিতে নজরুল ব্যবহার করেছেন বন্দে মাতরম। আপনারা জানেন যে ভারতের জাতীয় সঙ্গীত হবার জন্য বন্দে মাতরম এই গানটির কথা বলা হয়েছিল,
বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তিনি তার আনন্দমঠ উপন্যাসে লিখেছেন, যেটি 1882 খ্রিস্টাব্দে। এবং এই গানটি অসামান্য একটি দেশাত্মবোধক গান। কিন্তু যখন ভারত স্বাধীন হলে কি জাতীয় সঙ্গীত হবে এই নিয়ে কিন্তু যখন এই গানটির কথা উঠেছে, তখন এটি নিয়ে একটি প্রবল আপত্তি উঠেছিল। কারণ এই গানটি আনন্দমঠ উপন্যাসে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে ভারতবর্ষের একটি বৃহত্তর জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়েছিল। সে কারণে এটি জাতীয় সঙ্গীত হয়নি। কিন্তু একটি অসাধারণ গান, অসাধারণ দেশাত্মবোধক একটি গান। এই গানটির এই পংক্তি নজরুল কি অসাধারণ করে ব্যবহার করেছেন। আমরা ইন্টারনেট। হ্যালো, হ্যাঁ রতন, কলিকে ডাকবার কথা ছিল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না তো। কলি আসলে কি কথা শোনা যাবে? কলি, হ্যাঁ রতন শুনতে পাচ্ছ এবার? রতন, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। জি জি। হ্যাঁ, তো কলিকে ডাকার কথা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমার কথা? হ্যাঁ এখন পাচ্ছি, এখন পাচ্ছি, তাই না প্রশান্ত? আচ্ছা, ওকে দেখি, খুঁজে পেলে দেখবো। হ্যাঁ, নজরুল এই রকমের একটি বিতর্কিত সেই সময়ের গানের একটি পংক্তিকে একটি সর্বজনীন কবিতার ভেতরে উপস্থাপন করেছেন। এটি নজরুলের একটি প্রতিভা। আমি নজরুলের কথা দিয়ে বলি, নজরুল যখন জেলখানা থেকে বেরুলেন তখন তাকে সংবর্ধনা দেয়া হলো। সেই সংবর্ধনার জবাবে অনেক চমৎকার কথা বলতেন। নজরুল বলছেন যে আমি আমার মনে হচ্ছে আপনার নেটে সমস্যা হচ্ছে। নেট গোলযোগের জন্য আমরা হয়তো সব শব্দ শুনতে পাচ্ছি না পরিষ্কারভাবে। আমরা ডালিয়া আপার কাছে যাই, আমরা আবার রতন স্যারের কাছে ফিরে আসবো আরেকটা কবিতার পর। আচ্ছা তাহলে প্রশান্ত, আমি একটু এই তো আবার এসছে, রতন এসছে আবার। আপনি শুনতে পাচ্ছেন রতন? আমি শেষ কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি শেষ কথাটা বলি যে নজরুল বলেছিলেন, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছি, প্রেম নিতে এসেছি। পৃথিবীর এই মহাদুর্যোগ করোনা কালের সময় আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা কেউ নেতা হতে চাই না। আমরা মানুষকে দিতে চাই, মানুষের প্রেম নিতে চাই। একদমই তাই, ঠিক। সামনে থেকে নেতৃত্ব দেয়, কেউ কেউ আছে পেছন থেকে মানুষকে ঠেলে দেয়, কিন্তু সংস্কৃতি কর্মীরা মানুষের পাশে থাকে, সামনেও নয় পিছনেও নয়। আমরা এই মহাদুর্যোগের কালে সংস্কৃতি কর্মীরা মানুষের পাশে থাকবো। আপা, আচ্ছা তাহলে নির্মলেন্দু গুণের, আমার মনে হয় বেশি তো সময় নেই, আমি একটু ছোটই করি। নির্মলেন্দু একটি কবিতা লিখেছেন রবীন্দ্রসঙ্গীত, ওটি পড়ে শোনাচ্ছি আমি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। ধুলির ভিতরে কোনো জীবনের গান আছে কিনা, জানে রুদ্র বৈশাখের বিহ্বল বাতাস, সে তাকে ওড়ায়। নদীর চঞ্চল স্রোতে মিলনের সুর আছে কিনা, সে কথা সমুদ্র জানে, সে নদীকে টানে। পাতার মরমর ধ্বনি বাঁধা আছে কিভাবে নিশ্চিত্র ধ্রুব পদে, কোন ফুল ফোটে কোন গানে, জানে তা বনের পিকো, সে থাকে পাতার নিচে বনে। তুমি কবি, মানুষের ঘরে জন্ম, তাও গ্রামে নয়, তবু মনে হয় তুমি সত্য সবার অধিক। তুমি পাখির অধিক পাখি, নদীর অধিক নদী, ধুলির অধিক ধুলি, ফুলের অধিক ফুল। আমি নই জাত শিল্পী, উপরন্তু কণ্ঠ নেই সাধা, প্রাণ যদি পূর্ণ মেলে কণ্ঠ মেলে আধা। তাই নির্জনে নিভৃতে বসে অপ্রকাশকে গাই তোমার সঙ্গীত গুলি।
দুঃসাহস কোথায় লুকাবো? তোমার কবিতা পড়ে ভালো থাকি, গান শুনে দিন যায়, স্বপ্ন ভ্রষ্ট ক্ষত বিশ্বে বার বার সেরে উঠি তোমার সুরের শুশ্রূষায়। বাহ, খুবই সুন্দর। আসলে এই স্বপ্নভ্রষ্ট ক্ষত বিশ্বে রবীন্দ্রনাথই আমাদের আসলে বাঁচিয়ে রেখেছেন। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, সবাই কবি সাহিত্যিকরা। আমরা কি কলি ভাবি কি এসছেন? কলি আচ্ছা, এসছে, কলি। এখনো আসতে পারেননি। আপা এরপরে আমরা যাই। খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে আমি আমি করব তাইলে? হ্যাঁ, আমি নিশ্চয়ই। কি? আচ্ছা, তাহলে আমি পরাণের গহীন ভিতর থেকে করি। হ্যাঁ, হ্যাঁ। পরাণের গহীন ভিতর থেকে পদ্ম দুটো করছি। হ্যাঁ, আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা সই? ঘরের বিছন নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়? অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার জল টিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে। এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিবি। মানুষ এমন ভাবে বদলায় যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কিভাবে আবার? সাধের জিনিস কেন রংসটা রোদ্দুরে শুকায়? সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাঠা? মানুষ এমন দল, একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। এরপর একটা করছি। আমার এই সুন্দর তুমি কও নাই কোনো একদিন, আমার হাতের পীড়া কও নাই কিরকম মিটা, সেই তুমি, তোমার এই দিছি আমি যুবতীর দিন। চোখ কান্না দেহ নাই বিছানায় আছে লাল সিডা, তয় কি তোমার ফাঁকি দিয়া পিছন বাড়িতে যামু তার কাছে ক? আমার এই যে দিতে চায় পান, অথবা জিগা ডালে ফাঁসিয়া নিজের শাড়িতে ভূত হইয়া তোমার গামছায় দিমু আন্ধারে টান। তখন আমারে তুমি দেখি হেলা করো কিরকম, শরীর পাথর হয়ে যায় কিনা পানির স্তবলে। আমারে হারায়া দেখি জমি হারা চাষি হও কিনা। এমন দেখতে বড় স্বাদ হয়, আল্লাহ কসম। দেখার বাসনা করে কাল পোকা তোমার ফসলে, অথচ ঘরেই থাকি, পোড়া ঘরে থাকতে পারি না। বাহ, চমৎকার ডালিয়া আপা। ডালিয়া আপা, বাহ, আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এটা হচ্ছে হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতাটি। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ের জন্য এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। কোন কবিতাটা বলো তো? শুভেচ্ছা কবিতাটি। ভালো থেকো ফুল। ভালো থেকো ফুল মিষ্টি বকুল। এখানে দেখো না আছে কিনা, একটু হাতের হুমায়ুন কাছে। আজাদের সবচেয়ে ভালো দেখি আছে কিনা, যদি থাকে তাহলে আমি পড়ে শোনাবো। আর এখন আর কলি এসছি কি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমি শুনতে যাচ্ছি। হ্যাঁ, কলি আপা হ্যাঁ এসে। প্রশান্ত, হ্যাঁ, বলেন। এই যে পাওয়া গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসি। পাওয়া গিয়েছে। আমরা একটু সবাইকে জানিয়ে রাখি, ফাহমিদা হক কলি আমাদের রতন স্যারের নিত্য সঙ্গী। একইভাবে আমি স্বামী স্ত্রী শব্দগুলো ব্যবহার করলাম না। শুধুমাত্র রতন স্যারের স্ত্রী বলে তার পরিচয় নয়, তিনি নিজেও অসম্ভব অসম্ভব ভালো আবৃত্তি করেন এবং সংস্কৃতি, অবশ্যই একজন সংস্কৃতিজন। এবং তার চাইতেও বড় যে বিষয় রতন স্যার যেটা বলেছেন, যে আরেকজন সংস্কৃতিজন যিনি রতন স্যারের পাশে থাকেন, পেছনে নয়, সামনে নয়। এবং আমরা সবসময় দেখেছি যে হ্যাঁ, বিষয়টি সত্যি এবং রতন স্যারের ঠিকই পাশে থাকেন। আমরা যাই ওনাদেরকে একটু ফ্রেমে নিয়ে। এদিকে আসতে হবে আরেকটু ফ্রেমে। হ্যাঁ, এইবার দেখো। ধন্যবাদ প্রশান্ত দা, ডালিয়াপা, শুভেচ্ছা। আমি অনাহুতের মতো আসলাম। না না না, আমরা চেয়েছিলাম তোমাকে। এটাই সমস্যা নেই। করো, আবৃত্তি করো। আমরা কেমন শুনি। আছেন ডালিয়াপা?
ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, তোমার আবৃত্তি শুনবো তো? না, আমি তো প্রস্তুত হ্যাঁ না। হ্যাঁ, প্লিজ। না না, করো করো। আমরা তোমাকে যা বোধহয় মিষ্টি লাগছে। নির্ধারিত হ্যাঁ সময়ে, হুম। প্রশান্ত, হ্যাঁ আমরা বোধহয় নির্ধারিত সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শেষ তাহলে প্রান্তে। আমি বিদায় নেই। হ্যাঁ। না, আপনি যদি একটি আবৃত্তি শোনাতেন তাহলে আমাদের ভালো লাগতো। শোনাও। আচ্ছা, আমি আমি প্রস্তুত না, একটু ছোট্ট করে হ্যাঁ, নির্ঝরের হ্যাঁ, স্বপ্নভঙ্গটা একটু বলি। করো। চমৎকার। আজি এ প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, জগতে তখন কিসের ডর। ধন্যবাদ। পুরোটা হবে না? পুরোটা হবে না? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া এতটুকুই। আকুল পাগল পারা। এই শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। তারপর তুমি করো, তারপর একটু তুমি করো, বলি, না, তারপর করো। শিখর মুখে হইতে মানে ভুলে করো। গেছি। দেখে আচ্ছা দেখে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখতে এরপরে হবে। প্রশান্ত কই? দাদা, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। তারপর করো। হেসে খল খলে পড়েন। গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, চমৎকার ডালিয়া আপা। আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষেই চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করবার আগে আবার আরেকটু শুনবো। তার আগে আমাদের 28 তারিখের অনুষ্ঠান জানিয়ে দিই। 28 তারিখে আমাদের এই প্ল্যাটফর্মে সংযুক্ত হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে আবৃত্তি শিল্পী কাঞ্জিলাল, অমিতাভ কাঞ্জিলাল, এবং বাংলাদেশ থেকে থাকবে আবৃত্তি শিল্পী বদ্যুবর পারভেজ চৌধুরী। তো আপনাদের সবাইকে বাহ আমাদের সেই বাহ অনুষ্ঠান বাহ। দেখবার আগাম আমন্ত্রণ রইল। এটি আমাদের তৃতীয় পর্ব, আজকের অনুষ্ঠানটি। 28 তারিখে হবে চতুর্থ পর্ব, এবং পঞ্চম পর্বে নাট্য নির্দেশক, অভিনেতা এবং মঞ্চ সারথী আতাউর রহমান খান, সেই সঙ্গে আবৃত্তি শিল্পী নাইলা তারান্নুম কাকলি থাকবেন আমাদের কাকলি। সঙ্গে। তো আমরা আরো পরবর্তী অনুষ্ঠানগুলো আমরা যথাসময়ে জানিয়ে দেব। তো বিদায় নেবার আগে সবার কাছে আবার একই প্রত্যাশা থাকবে, করোনার এই দিনগুলোতে প্রত্যেকে স্বগৃহে অবস্থান করুন,
গৃহে থেকে একত্রিত হওয়ার আমাদের যে আয়োজন, শুধু আমাদের যে আয়োজন নয়, এরকম যে কোনো আয়োজনের সঙ্গেই যুক্ত থাকুন এবং আগামী দিনগুলো যেন প্রত্যেকের ভালো দিন হয়, আমরা যেন নতুন সূর্যোদয়ে নতুন জীবন ফিরে পাই, সেই আশায় আমরা থাকব। আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য বোধন আবৃত্তি পরিষদে যারা কাজ করেছেন, প্রণব চৌধুরী, মাইনুল, তারপর হচ্ছে জাভেদ হোসেন, অসীম, এদের প্রত্যেককেই আমি জানাই শুভেচ্ছা। এবং সেই সঙ্গে বোধন আবৃত্তি পরিষদের আব্দুল হালিম দোবাস, সুজিত রায়, তার স্ত্রী সঙ্গীতা রায়, তারপরে নারায়ণ প্রসাদ বিশ্বাস চট্টগ্রাম থেকে, যারা সমস্ত রকম সাপোর্ট দিয়ে আসছে, তাদের প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। এবং আগামী দিনগুলিতে আমরা আপনাদের সঙ্গে থাকব এই প্রত্যাশায় আমি এবার রতন সিদ্দিকী স্যারকে বলবো এবং তারপর ডালিয়া আপার একটি আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমার শেষ কথাটি বলি, সেটি হচ্ছে 1917 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত প্রথম খণ্ড উপন্যাসটি বেরোল। সেই উপন্যাসটির ভেতরে আপনারা দেখবেন একটি চরিত্র আছে ইন্দ্রনাথ। একদিন রাতে ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত নৌকো নিয়ে বেরিয়েছে। তখন ভীষণ ওলাওটা, বিভিন্ন মহামারীতে মানুষ মারা যাচ্ছে, সকলকে দাহ করাও যাচ্ছে না। যখন নৌকোয় উঠেছে তখন একটি লাশ ভেসে এলো। শ্রীকান্ত লাশটি ছোবে না। তখন ইন্দ্রনাথ বলছে, মরার আবার জাত কি? মহামারী, দুর্যোগ, এই সময় কোনো জাত, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী কিচ্ছু নেই। সবাই আমরা মানুষ। আমরা সকলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের প্রতি মানুষের কর্তব্যটুকু পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রতন সিদ্দিকী। এবার আমি ডালিয়া আহমেদ আপনাকে বলছি। আমিও শেষ কবিতাটি পড়বার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। প্রার্থনা করি সবার সাথে যেন সশরীরে গিয়ে খুব শীঘ্রই দেখা করতে পারি। আর রতন যেটি বলল যে সবকিছুর ঊর্ধ্বে উঠে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন মানুষ হিসেবে পরিগণিত হই সত্যিকার অর্থে, এবং এই করোনা যেন আমাদের এই পরিস্থিতি যেন আমাদেরকে মানুষ হতে, সত্যিকার অর্থে মানুষ হতে সাহায্য করে, আমাদের যেন বোধোদয় হয়। তো আমি শেষ করবো একটি খুব মজার কবিতা দিয়ে, আমাদের জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্তদার একটি কবিতা। কবিতাটির নাম ইচ্ছে। এই কবিতাটিতে একটি মেয়ে তার ইচ্ছের কথা বলছে। প্রথম কথাগুলো টেলিফোনের মাধ্যমে সে ইচ্ছের কথা জানাচ্ছে। প্রথম কথাগুলো সকালের টেলিফোনে বলা এবং পরের কথাগুলো বিকেল বেলায় বলা। তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে, কতদিন দেখিনি, আমি তোমাকে দেখতে আসছি, অপেক্ষায় থেকো। আমি এসে তোমাকে দেখবো, তোমাকে দেখতে থাকবো, দেখতেই থাকবো। আজ সকালে বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে শাড়িতে চোর কাঁটা বিঁধেছে, সেগুলো জরুরি ভিত্তিতে ছাড়াতে হবে, তাই আসছি না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, অপেক্ষায় থেকো, আসছি। প্রতিবেশীর পোষা হুলো বেড়ালটা প্রায় আমার রান্নাঘরে ঢুকে চুরি করে খেয়ে যায়। আমি না থাকলে ও কার দুধ চুরি করবে বলো? এই ভেবে আমি আসছি না। খুব ভাবছি, তোমাকে দেখতে ইচ্ছে করছে, এবার আসছি, অপেক্ষায় থেকো। শুনলাম তোমার ওখানে বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টির ছাদে ভিজে যায় আমার এলেটু, সেই ভয়ে এখন আসছি না। তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারছি না, অপেক্ষা করো, এখনই আসছি। খবরে দেখলাম তোমাদের ওখানে এক কিশোরের ছোঁড়া ঢিলে একটা নিরীহ কাঠবিড়ালি মারা গেছে। তুমি তো জানো আমি মৃত্যু দৃশ্য দেখতে পারছি না। আমি আসছি না। তোমাকে এখনই দেখতে চাইছি, খুব আসছি, অপেক্ষায় থাকো। তোমার পাড়ায় নাকি দুজন নাইট গার্ড রাত জেগে পাহারা দেয়, তাদের সন্ধানী চোখ চাঁদের আলোয় যদি আমার ছায়া চিনে ফেলে, সর্বনাশ, আমি আসছি না।
আচ্ছা, তোমাকে দেখার জন্য আমি এত উতলা কেন বলতে পারো? হ্যাঁ, শোনো, অপেক্ষা করো, আমি আসছি। আসলে তোমাকে দেখার ইচ্ছে হচ্ছে কি হচ্ছে না ঠিক বুঝতে পারছি না। এই দোলাচলে যাওয়াটা ঠিক হবে না। না, আমি আসছি না। তোমাকে না দেখে অস্থির হয়ে পড়েছি। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে ছুটে যাই। আর তোমাকে অপেক্ষা করতে হবে না, এখনই আসছি। হ্যাঁ, শোনো, তোমাকে দেখার ইচ্ছেটাই খুঁজে পাচ্ছি না। কোথায় যে হারালো, তাই আমি আর আসছি না। আচ্ছা শোনো না, তোমাকে এত বেশি দেখতে ইচ্ছে করছে, আমি এখনই এই মুহূর্তে আসছি, অপেক্ষা করো। লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সিং, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, কি করে আসি বলো? তাই আর আসছি। তারপরও অপেক্ষায় থেকো। জয়ন্তদা, ক্ষমা চেয়ে নেই, পরের কথাগুলো আমি বানিয়ে বললাম। ওই লকডাউনের ব্যাপারটা। চমৎকার। আমার মনে হয় জয়ন্তদার হাত থেকে ওই শব্দগুলো আসলে উনি লিখেছিলেন, হয়তো সেগুলো প্রিন্ট হয়নি আর কি। বা এখন যদি লিখতেন, এটা লিখতেনি, এটা ইনক্লুড করতেনি, তাই না? হ্যাঁ। তো তো আপনাদের সবাইকে, আপনাদের দুজনকেই, রতন স্যার আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনার অনেকটা সময় আমরা নিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে আমরা পুরো সময়টাকেই উপভোগ করেছি আমি বলবো, শুধু আমরা নই, আমি নিশ্চিত যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও এই সময়টাকে উপভোগ করেছেন। এবং ডালিয়া আপা, অবশ্যই আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সবাই এই সময়টা উপভোগ করেছি একসঙ্গে। তো আবারও আরেকটা সময় বা আবার কোনো সময় এভাবে আবার দেখা হবে, এবং করোনা শেষ হলে বা করোনার মহামারী শেষ হলে আমরা আবার নিশ্চয়ই একত্রিত হব। নিশ্চয়ই। সবাইকে শুভরাত্রি। বোধন আবৃত্তি পরিষদ শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।